এই বাড়ি আপনাদের ছিল আর আপনাদেরই থাকবে। যেই নোংরা কাজ করেছে, যার জন্য আপনাকে লকআপে যেতে হয়েছে, তাদেরকে এবারে শাস্তি পেতেই হবে। রাহুল আর দিদি অনেক অন্যায় করেছে, কিন্তু তবুও বারবার আমার মনে হচ্ছিল এই চুরিটা ওরা করেনি। ওদের বিরুদ্ধে যা যা প্রমাণ পাওয়া গেছে সব সাজানো, অত্যন্ত সযত্নে তৈরি করা, তবুও আমরা ওদের শাস্তি দিয়েছি। আর যে আসল দোষী সে আমাদের সামনেই দাঁড়িয়েছিল। তার অপরাধের দায়ে অন্য কেউ শাস্তি পাচ্ছে সেটা দেখে উনি মজা পেয়েছেন, আর বারবার প্ল্যান করে আমাদের সেই ভুলটার দিকে উনি ঠেলে দিয়েছেন। একদম দোষ দিবি না, যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই। এই লোকটার করা অপরাধের দায় তোর নয়। চুরিটা তো আপনি করেছিলেন পিসেমশাই, তবুও সেই চুরির দায় আপনি আমার কাঁধে চাপিয়েছিলেন। কেন বলুন তো, কেন? আমি আপনার কি ক্ষতি করেছিলাম এই পুরো ষড়যন্ত্রটা আমার বিরুদ্ধে করলেন? কেন? নাকি আপনার লোভ এতটাই মাত্রা ছাড়িয়ে গেল যে নিজের শ্বশুর বাড়িতে এরকম একটা কাজ করার আগে আপনি দুবার ভাবলেন না? আপনার একবারও মনে হলো না যে ছোট পিসিমণির কি হবে? ছোট পিমনির সম্মানের কথা, গুবলুর কথা, নিজের সম্মানের কথা একবারও মনে হলো না আপনার? আমি ভুল করে ফেলেছি। লোভের বশে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন বাবা। আপনি বিশ্বাস করুন, আমি এসব করতে চাইনি। আমি এতটা খারাপ মানুষ নই বাবা, আমি এতটা খারাপ। তুমি যা করেছো তার কোনো ক্ষমা হয় না প্রসন্ন। তুমি আমাদেরই বাড়িতে থেকে আমাদের এত বড় সর্বনাশ করলে। পিসেমশাই, তুমি আমাদের বাড়ির মান সম্মান নিয়ে খেলেছো, আমাদের ব্যবসা নিয়ে খেলেছো, আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলেছো। তুমি কোনোদিন আমাদের কাছে ক্ষমা পাবে না। তুমি যে ভুল করেছো তার শাস্তি তুমি পাবে। সেদিন বিনা দোষে খড়িকে পুলিশ নিয়ে গেছিল, কিন্তু আজকে আসল অপরাধীকে পুলিশ নিয়ে যাবে। আর পুলিশ এখানে এক্ষুনি আসবে। একজন চোরের যা শাস্তি হওয়া উচিত সেই শাস্তি আজ তোমার হবে। তুমি যা করেছো তার সত্যি কোনো ক্ষমা হয় না। সারাটা জীবন এবার গড়াদের পেছনে কাটালে, তাহলে যদি শেষ জীবনে তোমার আক্কেল হয়। মধু, আর একটা কথা বলবে না তো? কিসের অভাব রেখেছিল বলো তো? এই পরিবারের মানুষরা তোমাকে ভালোবাসা দিয়েছে, মান সম্মান দিয়েছে, সেই মানুষগুলোর সঙ্গে তুমি এরকম বেইমানি করলে, তাদের এত ক্ষতি করলে কেন? আমার তো এখন মনে হচ্ছে তোমার সাথে আমার দিল্লি থেকে ফিরে আসাটাই ভুল হয়েছে। মধু, আমি শখ করে দিল্লি থেকে ফিরে আসিনি মধু। আমি এমনি এমনি এখানে চলে আসিনি, বাধ্য হয়ে এসেছিলাম এখানে। আমি অনেকগুলো টাকা শেয়ার মার্কেটে লাগিয়েছিলাম। একদিন থেকে আমি দেউলিয়া হয়ে গেছি, আমার সব টাকা ডুবে গেছে। আমার তখন করার কিছু ছিল না, আমি নিরুপায়। আমার বাড়িটা আমি বন্ধক রাখতে বাধ্য হয়েছিলাম, না হলে তো বউ বাচ্চাকে নিয়ে আমি ভেসে যাবো। কোথায় থাকবো? মাথার উপর ছাদের তো দরকার, তাই না? তারপর একদিন শুনলাম ওই ঋদ্ধি খড়িকে একটা দায়িত্ব দিচ্ছে, অনেকগুলো গয়না রাখতে বলছে। আমার তখন মনে হলো যে আমি তো ভেসে যাচ্ছি, এই কটা গয়না নিয়ে যদি আমি বাড়িটা ছাড়াতে পারি। আমি মনে মনে তাই ঠিক করেছিলাম যে ওই কটা গয়না নিয়ে আমি বাড়িটা ছাড়াবো। এটা যে আলাদা করে এরকম একটা ইস্যু হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমাদের বাড়িটা বন্ধক রাখা তোমার যে এত বড় একটা লস হয়েছে, কই কই আমাকে তো তুমি কিছু জানাওনি প্রসন্ন। তুমি যদি আমাকে জানাতে, আমি নিজে বাবার কাছ থেকে টাকা নিয়ে তোমার হাতে তুলে দিতাম। কি দরকার ছিল বলো তো তোমার চুরি করার? আমি কোন মুখে বলতাম তোমাকে মধু? আর তাছাড়া
সেই সময় আমার মা আর একটা কথা বলবে না, তুমি চুপ করে থাকো। তুই যা অন্যায় করেছো তার কোনো ক্ষমা হয় না। তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অজুহাত দিচ্ছ, বাজে কথা বলছো, তোমার লজ্জা করছে না? অজুহাত নয় বোধ আমি করি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি করি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে পুলিশের হাতে তুলে দিও না। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি করি, আমাকে পুলিশের হাতে তুলে দিও না। আমি জানি আমি তোমাকে অনেক অসম্মান করেছি, অনেক অপমান করেছি, আমার জন্য তোমাকে অপমান সহ্য করতে হয়েছে। তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। আমি আমার জুতো খুলে দিচ্ছি, তুমি আমাকে জুতো মারো, কিন্তু আমাকে ওদের হাতে তুলে দিও না প্লিজ। ব্যাস, আবার নাটক শুরু হয়ে গেল। আচ্ছা মিশু, তুমি আমাদের কি ভাবো বলো তো? আমরা বোকা? শোনো, তোমার এই চালাকি বুঝবো না, এতটা নাইফ কিন্তু আমরা নই। সো প্লিজ কাট দিস আননেসেসারি ড্রামা। চালাকি করছি না, আমি কোনো ড্রামা করছি না। তুমি বুঝতে পারছো না, তোমরা বুঝতে পারছো না। আমি জেলে গেলে পুলিশ যদি আমাকে নিয়ে যায় তাহলে আমার বউ বাচ্চার কি হবে? সব থেকে বড় কথা, আমার ছোট ছেলে গুবলু, ও কি করবে? ওকে তো সবাই বলবে যে ও চোরের ছেলে। বাবা বাবা, গুবলুর কথা ভেবে, আপনার মেয়ের কথা ভেবে আমাকে ক্ষমা করে দিন বাবা। ওদের নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। নরেন্দ্রনাথ সিংহ রায় বেঁচে থাকতে আমার মেয়ে আর নাতির দায়িত্ব অন্য কাউকে নিতে হবে না। আমি পারি ওদের দায়িত্ব নিতে, কিন্তু তোমার জন্য আমাদের বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গেল। রাহুল আর দুটি চুরি না করেও যে শাস্তি পেয়েছে, আজ সেই শাস্তি তোমাকে পেতে হবে। আর শুধু গুবলুর মুখের দিকে তাকিয়ে আমি তোমার পুলিশের হাতে তুলে দিতে পারছি না, কিন্তু তোমার আমি ক্ষমা করতে পারবো না। আর যতদিন তুমি সৎ পথে কিছু করে ফিরবে, ততদিন তোমার সাথে পিসিমণি আর গুবলুর কোনো সম্পর্ক থাকবে না। তোমার মুখ আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই দিন আমি ভুলবো না ঋদ্ধি, আমি ফিরে আসবো, নিশ্চয়ই ফিরে আসবো। আর আমার সেই ফেরাটা তোমাদের সবার মনে থাকবে। ও জামাই বাবা, খড়িমা। বনি বলছে যে এই বাড়িটা নাকি আবার আমরা ফিরে পাবো। হ্যাঁ রে, বিক্রি হয়ে যায়নি তো বাড়িটা? না মা, এই বাড়িটা আমাদেরই ছিল আর আমাদেরই আছে বাবা। এই না তোমার দলিল। ওখরি, বাড়িটা বিক্রি হয়ে যায়নি বল? বাড়িটা আমাদেরই আছে, বিক্রি হয়ে যায়নি। হ্যাঁ মা, বাড়িটা সারা জীবন আমাদেরই থাকবে। বাবা, এই বাড়িটা চিরকাল আপনার ছিল আর আপনারই থাকবে। এই বাড়ি কেন, এই বাড়ির একটা ইট কেউ বিক্রি করতে পারবে না। কি বলেছে তোমাকে আমি ধন্যবাদ দেবো আমি জানি না। তুমি আবার নতুন জীবন দিবে। ও বাবা, কিভাবে তোমার
ঋণ শোধ করবো বলো দেখিনি? সারাটা জীবন তো তোমার কাছে ঋণী হয়ে রইল আমরা। কি বলছেন মা? সারাটা জীবন আপনারা আমার ঋণ শোধ করবেন? আমি তো শুধু আপনাদের প্রাপ্য, আপনাদের অধিকারটুকু ফিরিয়ে দিচ্ছিলাম। আর বাবা মা কখনো তার ছেলের কাছে ঋণী হয় না। আমার শুধু একটাই অনুরোধ, আমার ওপর অভিমান করে থাকবেন না, আর বুক ভরে আমাকে আশীর্বাদ করবেন শুধু, তাহলেই হবে। সারাটা জীবন এই আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে আছে বাবা। এই জগৎ সংসারে যেখানেই থাকি না কেন, মন প্রাণ দিয়ে তোমার মঙ্গল কামনা করে যাবো আমরা। তোমার খুব ভালো হবে, খুব ভালো হবে। ভালো থাকো, ভালো থাকো। মহেন্দ্র ভট্টাচার্য আছেন? হ্যাঁ, আপনি ভেতরে আসুন। আমি মহেন্দ্র ভট্টাচার্য, কিন্তু আপনাকে তো আমি মানে চিনলাম না। আমি এই বাড়ি মেরামতের কাজ করাতে এসেছি। আমার সঙ্গে কিছু লোক এসেছেন, ওনারা বাইরে অপেক্ষা করছেন। কিন্তু আপনাদেরকে কে ডেকেছে? এই যে মহেন্দ্র ভট্টাচার্যের সই করা পারমিশনের কপি আছে আমার কাছে। কপি? বাবা, তুমি কি বাড়ি মেরামতের কাজ করাচ্ছ? না 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 তো। আরে ধুর, বাবার কাছে অত টাকা কোত্থেকে থাকবে? আর এই বাড়িটা যে ফিরে পাবো সেটাই তো ঠিক ছিল না, তারপর মেরামতের কাজ। আপনি আমার পেপারটা, আপনি বাইরে অপেক্ষা করুন, আপনাকে ডাকছি। ঋদ্ধিমান, অহিন্দ্র বাবুকে দিয়ে তুমি কোনো ডকুমেন্ট সাইন করিয়েছিলে? বাড়িতে এসে দেখেছিলাম ছাদে বেশ কিছু জায়গায় ফাটল ধরেছে, ঘরে জল পড়ছে। আমি চাইলে পুরো বাড়িটা একসাথে রেনোভেট করতে পারতাম, কিন্তু তাতে হয়তো আপনাদের আত্মসম্মানে আঘাত লাগতো। খুড়ি যেমন আত্মসম্মানী, তাই ভেবেছিলাম একটু একটু করে কাজ করাবো। আমি ওনাদের এই কন্ট্রাক্ট দিয়েছিলাম, আর তাই এই পারমিশনে আপনাকে দিয়ে সই করেছিলাম। বিশ্বাস করুন, এই কাগজে লেখা আছে আমি চাইলেও এই বাড়ির এতটুকু অংশ আমি অধিগ্রহণ করতে পারবো না। মহেন্দ্রবাবু, এই হলো আমার নাতি। কারোর কাছ থেকে কিচ্ছু কেড়ে নিতে শেখেনি ও, শুধু দিতেই শিখেছে, দিতেই জানে ও। দাদা ভাই, জাম্বো তো পুরো ফাটিয়ে দিয়েছে মা। ঋদ্ধি, ঋদ্ধি, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। সকলের কথায় কিছুক্ষণের জন্য হলেও আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার উপর আমার অভিমান হয়েছিল। কি বলছেন বাবা? মা, দয়া করে এসব বলবেন না। আমি বললাম আমি না ভগবানকে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারি না যে তোমার মতন ছেলেকে আমার জামাই করে আমার কাছে পাঠিয়েছেন। আমি এও বুঝতে পারি না যে এ আমার কত জন্মের পুণ্যের ফল, আমি মোটে বুঝতে পারি না। আমার যে এত সৌভাগ্য হবে তো আমি স্বপ্নেও কখনো ভাবিনি। বাবা, কালকে আমাদের বাড়িতে রথের উৎসব, চলুন সবাই মিলে আমাদের বাড়ি চলুন, সবাই মিলে আবার এক হয়ে আনন্দ করবো সবাই। আমরা সবাই আসবো, আর বনিকে তো আসতেই হবে। এমনিতেই কোনো আনন্দ উৎসবে বনি না থাকলে তো মজাটাই থাকে না। সবাইকে নিয়ে মজা করতে, হাসি খেলা করতে বনিকে তো আসতেই হবে, একই না?
দাদু, আমাদের পরিবার যে আরো কিছু মানুষ ছাড়া অসম্পূর্ণ। ঠিক বলেছেন ঋদ্ধিমান বাবু। এবার তাদেরকেও ফিরিয়ে এনে গোটা পরিবারকে এক করার সময় এসেছে। তুমি ঠিক আছো তো মা? ঠিক আছে ঠিক আছে। তুতি, আমাকে আমাকে এরকম করে বারবার ধরো না মা। আমাকে আমাকে কষ্ট করার অভ্যেস করতে দাও। আমাকে নিজেকে নিজে সামলাতে দাও। আমার তো শিখতেই হবে। এইভাবে কেন বলছো মা? বলবো না? যেদিন বাবা আমাকে সিংহরায় বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, একেবারে নিজের মেয়ের মতো সমান আদরে যত্নে, আমার এতটুকু অভাব বোধ করতে দেননি। সেদিন যদি বাবা আমার দায়িত্ব না নিতেন, তাহলে হয়তো আজ এমন পথে পথেই আমার জীবনটা কেটে যেত। কিন্তু কিন্তু বাবার ভালোবাসা, ওই বাড়ির সকলের ভালোবাসা কোনো কিছুর মর্যাদা বুঝেনি রে বাবা। তাই তো জীবন আজ আমাকে এরকম একটা জায়গায় এনে ফেলেছে। আমাকে তো মানিয়ে নিতেই হবে। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলেছো তুমি। এতদিন হাতের লক্ষ্যে আমরা পায়ে ঠেলেছি। বাড়িতে নুন শেষ হয়ে গেলেও আমি পাড়ার দোকানে গিয়ে নুন আনতাম না। জানো মা, মা যখন বাড়িতে ভালো মন্দ কিছু রান্না করতো সবার আগে আমার জন্য সরিয়ে রাখতো, কারণ আমি খেতে ভালোবাসতাম। আসলে আমার লোভটাই বেশি, ভালো খাবারের লোভ, ভালো জামা কাপড়ের লোভ, বড়লোক বাড়িতে বিয়ে হওয়ার লোভ। লোভী আমি আসলে। আমাদের নিজেদের লোভই আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে চলে এসছে। আমরা নিজেদের দোষেই আজকে এই জায়গায়। এইবার আমি কিছু একটা করবই। দিদি, হ্যাঁ মা। যাও মা, রাহুলের খাবারের ব্যবস্থা করো তুমি। আমি আসছি এখন। যাও। আমি খাবারটা বাড়ছি, বসো। একটু খাবার পেতে পারি? তোরা এখানে? এই বর্দি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। সকাল থেকে যা ড্রামা চলছে, কিচ্ছু খাওয়া হয়নি। বাড়ি থাকতে তো কোনোদিনও রান্না করিস না, আজকে রান্না করেছিস। আজকে দেখো তুই কিরম রান্না করিস। দে দে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, দে, আমি আর পাচ্ছি না। তোমরা সবাই এখানে কেন? আবার কি হয়েছে? আসতে তো আমাদের হতোই বড় বিমুনি। তোমাদের সেদিন ওই বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমার উদ্দেশ্য ছিল যাতে রাহুল, দুতি আর তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারো। আর তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ। শুধু তাই না, তোমরা আমাদের ভুলটাও দেখিয়ে দিয়েছ। তাই আমরা সবাই এসেছি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে। না না ব্রো, আমরা ওই বাড়িতে থাকার যোগ্য নই। তুই এখনো রাগ করে আছিস রাহুল দা? না রে, রাগের কথা নয়। রাহুল, কেন করছো তুমি এরকম? ওরা তো নিজে থেকে আমাদেরকে নিয়ে যেতে এসেছে, তারপরেও তুমি এমন করবে? আমি যা করছি ঠিক করছি দিদি। এই কথাটা তো সত্যি যে আমরা সত্যি ওই বাড়ির কেউ না। আর তাছাড়া আমি নিজেও এবার নিজের পায়ে কিছু একটা করতে চাই। কি বলেছে? তুই ওই বাড়ির কেউ নোস? কে বলেছে? তুই নিজেও খুব ভালো করে জানিস আমরা কেউ তোকে পর মনে করি না। রাহুল, তুমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে ঋদ্ধিমান বাবু
দু চোখের পাতা এক করতে পারেননি, একদিনও শান্তিতে ঘুমোতে পারেননি। তুমি বলো না, কেউ কাউকে মন থেকে ভালো না বাসলে তার জন্য কি এতটা কষ্ট পায়? খড়ি তো দিন রাত আপনার কথাই বলতো, দিদি কেমন আছে, ঠিকভাবে খাচ্ছে কিনা, দিদি তো বেশি পরিশ্রম করতে পারে না, সবটা কিভাবে ম্যানেজ করছে। আর বড়দের তো নতুন কিছু না, মেসে তো সবসময় তোকে আগে খেতে দিয়ে তারপর নিজে খেত। আগে সবসময় তোকে ডাকতো, তারপর নিজের কথা ভাবতো। এখনো তাই হয়েছে বড়দি। আর বড় কি মনে, তুমি প্লিজ রাগ করে থেকো না, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি আর সারা জীবন বাসবো। আমরা ও বাড়িতে ছিলাম ঠিকই, কিন্তু আমাদের মনটা সবসময় তোদের কাছেই পড়ে থাকতো দিদি। আর রাহুল, দিদির সাথে তো আমার রক্তের সম্পর্ক, কিন্তু কি জানো তো, কখনো কখনো না আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক থেকে বেশি আপন হয়ে ওঠে। আমরা অনেক সময় বন্ধুকে আত্মীয়ের থেকে অনেক বেশি ভালোবেসে কাছে টেনে নিই। তাই আমি আমার দিদিকে যেরকম ভালোবাসি, ঋদ্ধিমানবাবুও কিন্তু তোমাকে তেমনই ভালোবাসেন রাহুল। আর তাই তোমার এত অন্যায়, এত অপরাধ উনি বারবার ক্ষমা করে দিয়েছেন। আর এবার আমার আর ঋদ্ধিমানবাবুর একটা ভুল হয়ে গেছে, তোমার জন্য আমরা সেই ভুলটা শুধরে নিতে পেরেছি। তাই আমরা চাই, আমরা সবাই চাই তোমরা আমাদের সাথে ফিরে চলো। আর বড়পিমণি, শুধু আমরা না, দাদুও কিন্তু এটাই চান, আমরা সবাই মিলে আমাদের বাড়িতে রথযাত্রা পালন করব। আমরা প্রত্যেকে, তোমরা আসবে না? আসবে তো? রাহুল, সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া। এই সিংহরায় পরিবারের ছোট ছেলে কুণালের বউ হয়ে অয়না এই বাড়িতে আসুক। দত্ত এবং সিংহরায় পরিবারের মধ্যে যে ব্যবসায়িক সম্পর্কটা গড়ে উঠেছে, আমি চাইছি যে তার পাশাপাশি আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্কের গাঁটছড়াও গড়ে উঠুক। আমরা এক এবং একমাত্র শর্ত শুধু এটা। চলো 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 পাল্টাই।